প্রধান উপদেষ্টা আবারও নিশ্চিত করলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ হারিয়ে যাবে না, স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এটি জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এই ইতিহাসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কথা জাতি স্মরণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বারে বারে বলছি, যত জায়গায় গেছে, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও তাদের নির্বাচনী জোটে চাচ্ছে বিএনপি ও জামায়াত, তবে এই দুই দলের বাইরে গিয়ে আলাদা জোট করার পক্ষে দলটির অনেক নেতা। একথা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন, জোট না একক নির্বাচন এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে জোরে সোরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন সামনে রেখে চালিয়ে যাচ্ছে প্রার্থী বাছাইয়ের কাজ। যাদের নামে বিতর্ক নেই এমন স্বচ্ছ ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। যেহেতু ঐক্যমত্য কমিশনের সংস্কারের বিষয়গুলো একটা পরিণতির দিকে অগ্রসর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচারের বিষয়টাও খুব অল্প পরিসরে হলেও সেটা অগ্রসর হয়েছে। আমরা সামনের যে নির্বাচন, সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপি ও জামায়াত দুই দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে রাখতে চাচ্ছে। বিষয়টি নিয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভায়ও আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি, কারোর সঙ্গে আমাদের নির্বাচনী জোট নিয়ে কোনো আলাপ আলোচনার জায়গাও আমরা এখন পর্যন্ত ওপেন করিনি। কিন্তু আমরা ওপেন যে যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয় সেক্ষেত্রে জোট হতে পারে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছে এনসিপি। অক্টোবরের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি করার লক্ষ্য তাদের। সাংগঠনিক কাজকর্ম চলছে সারা দেশেই। আমাদের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিয়ে কাজগুলো করছি, আমাদের মুখ্য সংগঠক দয় কাজ করছেন। তো আমরা এখন আমাদের সাংগঠনিক দিকটাতেই বেশি আমরা চিন্তা করছি। এনসিপি নেতাদের অনেকেই তাদের নির্বাচনী এলাকায় জনসংযোগে ব্যস্ত। প্রার্থীতা চূড়ান্ত হলে পুরোদমে নামবেন ভোটের মাঠে, জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর ও গণভোট সাধারণ মানুষ বোঝে না, তারা বোঝে নির্বাচন। দেশ রক্ষায় তাই দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বললেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিহিংসা চায় না, শান্তি চায় বলে মন্তব্য করেন তিনি। দেশ রক্ষায় বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এ সময় সাংবিধানিক সংস্কার কমিশনের যেসব বিষয় ঐকমত্য হয়েছে জুলাই সনদে সেসব অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয় একমত হয়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেবে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করার কথা জানান মির্জা ফখরুল। পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশে লোক চায় তাহলে আমরা সেটা করবো। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সে অস্থিরতা কাটুক।
বিচারের ন্যায্য স্বচ্ছতার জন্য গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা উচিত এ মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের জেনেভায় হাইকমিশনের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি। বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মামলার মধ্য দিয়ে বাংলাদেশ জবাবদিহির গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন ভলকার তুর্ক। বলেন, ভুক্তভোগী এবং পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সংবেদনশীল এই মামলার সাক্ষী ও গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি। অনেক সাংবাদিক ও আওয়ামী লীগের সমর্থককে ভিত্তিহীন অভিযোগে আটক করা হয়েছে বলে মনে করেন তিনি। তাদের বিরুদ্ধে মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। বলেন, নির্বিচারে আটক করা ব্যক্তিদের দ্রুত মুক্তি দেয়া অতি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 5টি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে গণনার কাজ। চাকসু নির্বাচন কমিশনার জানিয়েছেন, বড় কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদে 60টি কক্ষের 689টি বুথে নেওয়া হয় ভোট। কেন্দ্রীয় হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 শতাধিক প্রার্থী। আর মোট ভোটার 27,521 জন। দীর্ঘদিন পর ছাত্র সংগঠনের এই ভোট উপলক্ষে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসব মুখর পরিবেশ। ভালো উৎসব মুখর পরিবেশে ভোট দিতে দেখেছি, কোনো সমস্যা আমি দেখিনি। একটা প্যাকেটে কাউন্ট করে লিখে এটা সরাসরি রিটার্নিং অফিসার রুমে চলে আসবে। এরপর রিটার্নিং অফিসারের রুমে এসে সকল বাক্স একসাথে করে চাকসু 1 পেজ ফার্স্টে কাউন্ট, চাকসু 2, চাকসু 3, চাকসু 4 এবং হলের ব্যালট কাউন্ট করে এই প্রত্যেকটা ভবনের রিটার্নিং অফিসারের রুমেই কাউন্টিং এর পরে রেজাল্ট ঘোষণা করা হবে। এ নিয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ভোট গণনা কেমন চলছে? যে গতিতে ভোট গণনা চলছে তাতে এটি শেষ হতে কত সময় লাগতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা? সর্বশেষ কি তথ্য আছে ভোট গণনা নিয়ে? জি, ভোট গণনা এখনো চলছে। যে দিনভর বিরতিহীনভাবে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সেটা এখনো চলমান। এখন পর্যন্ত মাত্র একটি হোস্টেলের, সেটি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে হোস্টেলটিতে থাকেন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, সেই হোস্টেলের ফলাফল দেওয়া হয়েছে এবং সেটিতে কেন্দ্রীয় পদে ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, যিনি ছাত্রদল মনোনীত, তিনি এগিয়ে আছেন এবং এজিএস পদেও ছাত্রদল এগিয়ে আছে। অন্য আরেকটি পদে বৈচিত্র্য ঐক্যের অর্থাৎ জিএস পদে তিনি সুদর্শন চাকমা, তিনি হচ্ছে এখন পর্যন্ত এগিয়ে আছে। তবে ভোট গণনার যে প্রক্রিয়া চলছে আসলে সেটিতে ধারণা করা যাচ্ছে মধ্যরাত পেরিয়ে যাবে পুরোপুরি যে কেন্দ্রীয় ফলাফল পেতে। তবে যারা ভোট গণনার সাথে যুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার সহ পুলিং অফিসাররা সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কোনো রকম বিরতি ছাড়াই তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে অন্য যে 5টি ইটি সহ অন্য যে 5টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র একইভাবে ফলাফল গণনা কার্যক্রম চলছে। একসাথে মূলত প্রতিটি ব্যালট বক্স খোলা হচ্ছে এবং সেই ব্যালট বক্স থেকে খোলার পরে সেটি আসলে সর্টিং করে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। পরবর্তীতে সেটি ওএমআর মেশিনের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে এবং সেই মেশিনে প্রবেশ করানোর মাধ্যমে পরবর্তীতে দুটি মেশিনের সমান রেজাল্ট পাওয়ার পরেই সেটি আসলে চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা শুধুমাত্র এই একটি হোস্টেলেই ফলাফল পেয়েছি, বাকি হোস্টেলগুলোর হল এবং হোস্টেলের কোনো ফলাফল এখনো আসেনি, সেটি চলমান রয়েছে এবং এই ফলাফল গণনাও একসাথে চলছে। পাশাপাশি বাইরের কেন্দ্রগুলোর সামনে বিভিন্ন দল এবং প্রার্থীর সমর্থকরা অপেক্ষা করছেন, তারা সময় পার করছেন এবং তারা আশা করছেন তারা ফলাফল নিয়ে এবং তাদের যে পক্ষের যে প্রার্থী তাদের বিজয়ী ফলাফল নিয়ে তারা ঘরে ফিরবেন। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে সেখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থকরা অর্থাৎ বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে তারা সেখানে অবস্থান করছে, তাদেরও একরকম আগ্রহ আছে এই ফলাফল নিয়ে। তবে আমরা সন্ধ্যা পর্যন্ত যে প্রার্থীদের বিভিন্ন প্যানেলের প্রার্থীদের একে অপরের পাল্টা অভিযোগ শুনেছি এবং বিশ্ববিদ্যালয় বিশেষ করে সবগুলো অভিযোগই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের প্রতি, বিশেষ করে অমোচনীয় কালি নিয়ে, পাশাপাশি এলইডি স্ক্রিনের যে বাইরে ভোট গণনা প্রক্রিয়া দেখানো সেটি নিয়েও আসলে অসন্তোষ জানিয়েছেন এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল যে নিরবিচ্ছিন্নভাবে এই ফলাফল কার্যক্রমটি বাইরে দেখানো হবে। সেক্ষেত্রে কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে এলইডি স্ক্রিন আছে সেটি আসলে কাজ করছে না। ফলশ্রুতিতে সেটি নিয়ে আসলে তারা অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি বহিরাগতরা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নিয়েছেন, সেটি আসলে শঙ্কার জায়গা বলে প্রশ্ন করেছেন শিবিরের যে মনোনীত ভিপি প্রার্থী তিনি সেই সংবাদ সম্মেলনে সে একই কথা বলছেন। একই সাথে ছাত্র দলে যে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তিনিও সংবাদ সম্মেলন করে যে শিক্ষার যে অনিয়মগুলো হয়েছে, বিশেষ করে অব্যবস্থাপনা অমোচনীয় কারী, সে ব্যাপারে আসলে তারা কথা বলেছেন। এখন পর্যন্ত চাকসু নির্বাচনের যে ফলাফল গণনা কার্যক্রম সেটি চলমান আছে এবং সব মিলিয়ে এখানকার যে সার্বিক পরিবেশ সেটি সুষ্ঠু আছে বলে জানিয়েছে এখানকার নির্বাচন কমিশন। বিরতিহীনভাবে চাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দীর্ঘ ৩৫ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, ভোট গ্রহণ শেষে ফল প্রকাশ করতে শুক্রবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। আবাসন, গ্রন্থাগার সংকট সহ নানা সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে ক্যাম্পাসে রয়েছে নিরাপত্তার ঘাটতি। এসব সমস্যা সমাধানে বিজয়ী প্রার্থীরা কাজ করবে, এমনটাই চাওয়া শিক্ষার্থীদের। তাদের মধ্যে কোনো রকম কোনো হিংসাত্মক মনোভাব ছিল না, এটা দেখা যায়নি। আর উৎসবমুখর পরিবেশে আছে। শিক্ষক এবং শিক্ষার্থী এটা যেন একটা সমন্বয় থাকে, সহাবস্থান থাকে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। যোগ্য প্রার্থীকে চায় যারা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে। আমাদের আসলে যেগুলো চাওয়া, যেগুলো পাওয়া, সেগুলো যেন তারা প্রেস কমিটির মাধ্যমে বা প্রেস কোনো গ্রুপের মাধ্যমে দিয়ে যেন সেগুলো আদায় করে নিয়ে আসতে পারে। নির্বাচনে ২৮,৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে আমরা ব্যবহৃত ব্যালট বাক্স যেটি শিলগালা থাকবে সেইগুলির বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসব এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আমাদের ফলাফল কেন্দ্র হিসেবে এটা আমরা ঘোষণা করেছি। ভোট গ্রহণ চলবে 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি ভোট কেন্দ্রে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। আমরা প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। ভোট গ্রহণ শেষে বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 17 ঘন্টার মধ্যে ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পরে এর বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা। সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরীর বিরুদ্ধে ২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। এদিকে ঋণের নামে ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে প্রথমবারের মতো চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপরিচালক। বিকল্পধারার বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি মাহিবি চৌধুরীর বিরুদ্ধে ২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৯ কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিন ঋণের নামে ভুয়া কাগজে পৃথক ৩ মামলায় ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ সংশ্লিষ্ট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আর্থিক খাতে লুটপাটের অভিযোগে এস আলমের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার চার্জশিট আদালতে দিতে যাচ্ছে দুদক। মাহি বদরুদ্দোজা চৌধুরী, সাবেক সংসদ সদস্য, কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯,৬৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান সহ ২০,৬৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়া উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ বুক দখলে রাখা।
যাত্রী চাপ সামলাতে রোববার থেকে বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। নতুন সূচিতে শুক্রবার বেলা ৩টার পরিবর্তে ২:৩০টায় চালু হবে মেট্রো রেল। নভেম্বর থেকে বাড়বে ট্রেনের ট্রিপের সংখ্যাও। চালুর পর থেকে রাজধানীবাসীর কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে ৪ লাখের বেশি যাত্রী। যাত্রীর চাপ বাড়ায় ট্রেন চলাচলের সময় বৃদ্ধির দাবি ছিল অনেকদিন ধরেই। সেই দাবি মেনেই বাড়ানো হচ্ছে সময়। রোববার থেকে উত্তরা স্টেশন থেকে চলাচল শুরু হবে সকাল 6:30টায়, আর মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 10:10 নতুন সূচিতে সেবার মান ও যাত্রী বাড়বে বলে আশা মেট্রো রেল কর্তৃপক্ষের। আধা ঘন্টা বাড়বে কমবে, দুই সাইডে বাড়বে, কারণ এক এক ট্রেন এক এক সময় ছাড়ে। মতিঝিল থেকে যে 7:10 ছাড়ে, উত্তরা থেকে আবার 7:30 ছাড়ে বা 20 ছাড়ে, এক এক ট্রেন এক একটা। কেন বললাম তাই বললাম আধা ঘন্টা বাড়াচ্ছে, এটা বলে তো 1 ঘন্টা টোটাল বাড়বে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাসিত যাত্রীরা। তাদের মতে ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। আমার মনে হয় যতদূর সম্ভব বাকি এমআরটি লাইনগুলো যদি ধরতে পারে, কাজ শুরু করতে পারে, তাহলে আমাদের মেট্রোর অ্যাকচুয়াল ফ্যাসিলিটিটা পাওয়া যাবে। সময় কমিয়ে দেওয়াতে, ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়াতে আমরা যাত্রীরা অবশ্যই সুবিধা পাচ্ছি এবং আমাদের অনেক ঝক্কি ঝামেলা, কেওয়াস, ট্রাফিক জ্যাম এগুলো এড়ানো সম্ভব হচ্ছে। মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএল এর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে মেট্রো রেল স্টেশনে চালু হবে বিপণী বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে 33টি দোকান। পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে ডিজিটাল বিজ্ঞাপন। বাণিজ্যিকভাবে মেট্রো স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে ৪ লাখের বেশি যাত্রী। এ রুটে স্টেশন রয়েছে 17টি। স্টেশনে চালু হয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এবার কেনাকাটারও সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ডিএমটিসিএল বলছে শীঘ্রই মেট্রো স্টেশনে দোকান বরাদ্দ দেয়া হবে, তবে কেউ গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করতে পারবে না। আমরা চাবো উইদিন 3 to 4 মান্থ যেন ওরা রেডি করে, যেটাই যে পারপাসে নিবে রেডি করে যাতে যাত্রী সেবা আরম্ভ করতে পারে বছর প্রথম নেক্সট ইয়ারে। স্টেশনে আমরা যাচ্ছি ফুড ভেন্ডিং মেশিনের জন্য, অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ফুড ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাদের মতে নিত্যপণ্যের দোকান হলে কেনাকাটাও করা যাবে। মেট্রো রেলে আমরা চলাফেরা করি, সময়টা বাঁচে। এখন এখানে যদি কিছু খাবার কেনাকাটা করার মতন অপশন থাকে আরও ভালো হবে। আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারলাম, প্রয়োজনে কিছু কিনে বাসায় নিয়ে যেতে পারলাম। মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদকে যথাযোগ্য ব্যবহার করার মাধ্যমে নাগরিক জীবনকে আরও সুন্দর সুশৃঙ্খল করার জন্য সরকারকে অবশ্যই আন্তরিক হওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে দোকান চালু হলে মেট্রো স্টেশনগুলো যাতে অপরিষ্কার না হয় সেদিকে যাত্রীদের সতর্ক থাকতে হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের আয়োজন।